বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন সাবেক সংসদ সদস্য। আমার বায়োপাঠ হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার। ডানে রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী সম্পাদক মণ্ডলীর সদস্য নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি আলোচনা করতে চাই আমি, যে নির্বাচন ঘনিয়ে আসছে ধীরে ধীরে, নির্বাচনের দিকে, নির্বাচনী রোড ম্যাপ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। খানিকটা অনানুষ্ঠানিকভাবে হলেও প্রচারণায় সরকারি দল আছে, বিরোধী দল তারা নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি প্রস্তাবনা দেবে এবং বিভিন্ন মাধ্যমে তাদের কারা নির্বাচন করবেন সেরকম নাম ঘুরে বেড়াচ্ছে পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় নাজমা আক্তার, যে আগামী নির্বাচন যদি একটি পার্টিসিপেটরি ইলেকশন হয়, সেখানে যদি বিএনপি আওয়ামী লীগ সবাই পার্টিসিপেট করে, নির্বাচনের প্রধান এজেন্ডা কি দাঁড়াবে? মানে আপনাদের মধ্যে পার্থক্য নির্ধারণের জন্য কোন কোন ইস্যুগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। মানে কিভাবে বিএনপির চাইতে আওয়ামী লীগকে আলাদা করে ফেলবেন আপনারা, বা বিএনপি কিভাবে আওয়ামী লীগের চাইতে আলাদা করে ফেলবে, ভোটারদের আকৃষ্ট করবে? প্রথমে আমি বলতে চাই যে কোনো গণতান্ত্রিক দেশে যে নির্বাচনী যে প্রক্রিয়া আছে বা এবং সেই দেশের যে সংবিধান, সেই সংবিধান মোতাবেক যে ডিউ টাইম থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। বাংলাদেশেও এরকম আছে, বাংলাদেশের সংবিধানে প্রতি 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমেই সংসদের মাধ্যমে আমাদের দেশের সরকার গঠিত হয় এবং সেই সরকার রাষ্ট্র পরিচালনা করে। এবং যেদিন থেকে সরকার গঠন করা হয় তারপর থেকে কিন্তু সব রাজনৈতিক দল আবার সেটি কাউন্ট করতে থাকে যে আগামী নির্বাচন অত তারিখে হবে। হতে পারে এর আগে, মানে পরে হওয়ার কোনো সম্ভাবনা নয়। অনেক সময় কোনো দেশে দেখা যায় মধ্যবর্তী নির্বাচন, যেমন ব্রিটেনে হলো মধ্যবর্তী নির্বাচন হতে পারে, বা দেখা যায় একদম নির্বাচনের 1 বছর আগে হতে পারে, 2 বছর আগে হতে পারে, এরকম হতে পারে। সরকার চাইলে যে কোনো সময় হতে সরকার পারে। চাইলে হতে পারে, কিংবা সংবিধানের মধ্যে আছে 5 বছর পরে নির্বাচন হবে, 5 বছরের বাইরে কোনো নির্বাচন হতে পারে না। সেটি তাহলে বিশেষ একটি বিধানে চলে যায়। সেটি আমাদের গতানুগতিক যে ধারাবাহিকতা কিংবা সাংবিধানিক ধারাবাহিকতা, তাহলে সেটা রক্ষা হয় না। তা আমাদের দেশেও যেহেতু নির্বাচন হয়েছে এবং আগামী 2019 সালে মানে ডিসেম্বরে, এটা আমাদের 18 সালের ডিসেম্বরে আমাদের অথবা 19 জানুয়ারিতে করতে হবে। তো সুতরাং তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। এবং সেই প্রক্রিয়ার জন্য সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নির্বাচনমুখী দল এবং বাংলাদেশের আওয়ামী লীগ যেহেতু জনগণের দল এবং জনগণের কাছাকাছি যেতে চায়, এই জন্য নির্বাচন, আপনি বললেন যে আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি, কারণ আমরা জানি যে ওই টাইমে নির্বাচন হবে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল যারা কিনা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা সকলেই ভিতরে এবং বাইরে তাদের প্রস্তুতি শুরু করেছে। আমরা হয়তো শুরু করেছি আগে থেকে, যে আমরা জানি ওই টাইমে নির্বাচন হবে এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, নেতাকর্মীদেরকে বলেছেন যার যার এলাকায় প্রস্তুতি নিতে। আমাদের এমপি যারা আছেন বিভিন্ন নির্বাচন এলাকায়, তাদের বলেছেন তাদের ভুল ত্রুটি সংশোধন করতে কিংবা আরও বেশি বেশি মানুষের কাছে যেতে। আর আমাদের যে সকল উন্নয়ন কর্মকাণ্ড জনগণের জন্য আমরা যেগুলি কাজ করেছি, সেগুলি যাতে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, আমাদের প্রচারণা। তো এটাও তো আমাদের, এটা সকল রাজনৈতিক দলের রাইট। কিন্তু এখন মানে আজকের দিনে দাঁড়িয়ে, যদিও অনেক সময় বাকি আছে, আপনার কাছে কি মনে হয় যে জনগণ ভোট দেবার সময় কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি বিবেচনা নেবে, মানে ভোট দেবার জন্য? জনগণ দেখেন, সব কিছুর উপরে হচ্ছে জনগণ। এখন জনগণ কোন বিষয়টি বিবেচনা নেবে? জনগণ তো প্রথমেই চায় তাদের ভাতের অধিকার, ভোটের অধিকার, এবং ভাতের অধিকার তাদের সামাজিকভাবে নিরাপত্তার মধ্যে তারা বসবাস করতে চায়, তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে তারা বেঁচে থাকতে চায়। জনগণের চাহিদা কিন্তু খুবই কম। কিন্তু সেই আমাদের অনেক নেতা, সেই অধিকার কি বা আওয়ামী লীগ বা 14 দলীয় জোট বা সরকার নিশ্চিত করতে পারছে বলে আপনি মনে করেন? বা সেই জায়গায় বিএনপির যে ভূমিকা, ক্ষমতায় থেকে ক্ষমতার বাইরে থেকে, সেখান থেকে আপনাদেরকে ভোটাররা এগিয়ে রাখবে আপনি মনে করেন? আমরা তো এই জন্য এগিয়ে থাকবো, বা আমরা মনে করি যে আমরা এগিয়ে আছি এই কারণে, কারণ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য এই পর্যন্ত যে কাজগুলি করেছেন, জনগণের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের বিভিন্ন ক্ষেত্রে ভাতা দিয়ে, এবং আমাদের দেশে এখন যে খাদ্যের ঘাটতি যেটা ছিল আগে, সেই খাদ্য ঘাটতিকে আমরা খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছি।
আমাদের এটা বন্টন ব্যবস্থা শুরু করে আমাদের বিদ্যুৎ উৎপাদন সব কিছু মিলে আমাদের রাজনৈতিক যে কমিটমেন্টগুলি ছিল, আমরা যেমন যুদ্ধাপরাধীদের বিচার করব, এই কমিটমেন্টটা কিন্তু আমাদের জনগণের কাছে ছিল জন্য। তারপরে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, যেটা বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের যে কনসেপ্ট, এবং সেই কনসেপ্টটা নিয়ে যে আমাদের সরকার যে কাজ করছে, এবং প্রথম শুরুতেই কিন্তু নির্বাচনীতে আমরা আমাদের প্রচারণায়, আমাদের জনসভায়, আমাদের ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম যে আমরা ক্ষমতায় গেলে ডিজিটাল বাংলাদেশ কায়েম করব। অর্থাৎ বর্তমান যে আধুনিক প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেটি কিন্তু আমরা অনেক খানিকটা এগিয়েছি, শুধু অনেকটা আমি বলবো না, যে এটা আমরা বাস্তবায়ন প্রায় করে ফেলেছি। এখন আমাদের দেখেন আরও যে প্রক্রিয়াগুলি চলছে সেগুলিও দ্রুত গতিতে এগিয়ে চলছে। সাবমেরিন কেবলস যেটা উৎক্ষেপণ হবে সেটি হবে। তাছাড়া আমাদের বাংলাদেশে এখন প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, পরীক্ষার ক্ষেত্রে বলেন, স্কুল কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা কিংবা ভর্তি হওয়ার ক্ষেত্রে সব কিছুতে কিন্তু ডিজিটালাইজ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। কারণ এই কমিটমেন্ট কিন্তু আমরা ফুলফিল করেছি। আমরা যে বিদ্যুৎ উৎপাদন ছিল বিএনপির আমলে 3000 মেগাওয়াট, সেটা কিন্তু আমরা এখন প্রায় 16,000 মেগাওয়াট আমরা করেছি। এখানে ঘাটতি হতেই পারে, কারণ পর্যায়ক্রমে আমরা যেমন উৎপাদন বাড়িয়েছি, পাশাপাশি আমাদের যে যারা এটাকে কনজিউমার, যারা এটা ভোক্তা, যারা এর সংখ্যাও বেড়েছে, আমাদের বিল্ডিংয়ের সংখ্যা বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, কলকারখানা বেড়েছে। তো সুতরাং আমরা জনগণের কাছে জননেত্রী শেখ হাসিনা আপনি মনে করেন যে কমিটমেন্ট আমরা করেছিলাম, জাতির জনক হত্যাকাণ্ডের বিচার, যে বিচারহীনতা সংস্কৃতি ছিল বাংলাদেশে, সেটি আমরা করেছি। আমরা যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধী যারা ছিল তাদের বিচার করতে পেরেছি, এবং বিচার আরও হচ্ছে প্রক্রিয়াধীন। আমরা জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে শুরু করে বিদ্যুৎ, আমাদের খাদ্যের নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা গড়ে তোলা হয়েছে নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য কিংবা দরিদ্র মানুষের জন্য, সেটি আমরা করতে পেরেছি। অতি দরিদ্রের সংখ্যা কিন্তু এখন মাত্র 11%। আমি জানি তালিকাটা আরো দীর্ঘ আপনি করতে পারবেন, হয়তো সময় থাকলে করবেনও, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রায়শই শুনি, অনেক বছর ধরেই শুনি, ওনারা বলছেন যে আপনারা 30 সিটের বেশি পাবেন না, আপনারা কখনো বলছেন ওনারা 30 সিটের বেশি পাবেন না। তো এই যে সাফল্যগুলোর কথা আপনি বললেন, আপনি আমাকে এক লাইনে যদি বলেন যে আপনি, একথা তো অনস্বীকার্য যে প্রতিদ্বন্দ্বিতা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই হবে, সেই জায়গায় পার্সেন্টেজটা কিরকম ধরবেন আপনি, কার পক্ষে কত ভাগ ভোটার থাকতে পারে, আপনার কি ধারণা, আপনার মানে জাস্ট একটা গেস? না, বিএনপির ধারণা যেটা বলে সেটা কিন্তু খুবই হাস্যকর। আমি সেগুলোকে মানে আমার ধারণা অবশ্যই আমরা বেশি সংখ্যক আসন পাবো। কত বেশি বিএনপি আসন, এরকম একটা ধারণা আছে, বেশি এমন সংখ্যক আসন আমরা পাবো যেটাতে আমরা সরকার গঠন করতে পারবো, সেই ধরনের আসন সংখ্যা আমরা পাবো, এটি আমার ধারণা। এবং এই ধারণা আমি মনে করি মানে এটি আপনি নিশ্চিত যে সরকার গঠন আওয়ামী লীগ নিশ্চয়ই সব রাজনৈতিক দলে আমরা এই জন্যই আমরা আশাবাদী, কারণ আমরা জনগণের জন্য কাজ করেছি। আমার নেত্রী জনগণকে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আমরা ফুলফিল করতে পেরেছি। সুতরাং জনগণ আমাদেরকে ভোট দেবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা বিএনপির মতো বলবো না যে 30%, কারণ 30টি আসন, কারণ বিএনপি বলেছিল আমাদেরকে 30টি আসনের কথা, ঠিক উল্টোটাই হয়েছিল, বিএনপি পেয়েছিল 29টি আসন। সুতরাং আমরা মনে করি বিএনপি এবারও বলছে, মানে দুর্ভাগ্যক্রমে বা বিএনপির দুর্ভাগ্যক্রমে বিএনপি আবার সেই 30টাই না পায়। নীলুফার চৌধুরী, আপনার পালা। ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন প্রত্যেকের শুভেচ্ছা। নাজমা আপা অনেকক্ষণ বললেন উন্নয়নের কথা, উন্নয়ন এত 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 উন্নয়ন যে তারা আসলে নির্বাচনই দেওয়ার প্রয়োজন পড়ে না, মানুষ এত উন্নয়নে স্তব্ধ হয়ে গেছে। আমি সেটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমি প্রমাণ সাপেক্ষ, যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে হবে যে কেন মানুষ মানে আপনাদেরকে ভোট দিবে, আমি সেটাও বলছি, তার আগে ওনার কথা একটা উত্তর দিচ্ছি। সেটা যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেখানে ভারত সফরের পরে আমরা অনেকেই জানি ভারতের বিখ্যাত একজন সাংবাদিক আছেন কুলদীপ নায়ার, উনি লিখেছিলেন একটা বিখ্যাত পত্রিকায় যে বাস মিস করেছেন হাসিনা। সেইখানে দুটো লাইন আমি বলতে চাই, যে বাংলাদেশের জনগণ দমবন্ধ অবস্থায় আছেন, ওনার লিখার মধ্যে ছিল, এবং এটা হাসিনার বিকৃত স্বৈরাচারের নমুনা। তো আমি প্রতিবেশী রাষ্ট্রের কথা দিয়ে তুললাম। আর কিভাবে আমরা আলাদা করে নির্বাচনকে আমরা আলাদা চোখে দেখব, বা আমরা কতটা ভোটাররা কিভাবে আমাদেরকে আলাদা করবে, কেন করবেন, আমি আপনাকে আরেকটা প্রমাণ দিচ্ছি। কিছুদিন আগে কুমিল্লা নির্বাচন হয়েছে, সারাদিন আমাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে
অনেকেই দেখা গিয়েছে যে নৌকার সিল লাগিয়ে নৌকার লোক তারা এতই ধানের শীষে ভোট দিয়েছে যে দিন শেষে যখন শাসক দল যখন মনে করেছেন যে আমরা অবশ্যই পাশ করবই, সেখানে সন্ধ্যার পরে দেখা গিয়েছে যে ধানের শীষ জিতেছে, নৌকা হেরেছে। সেটা কিন্তু নৌকার ওইখানে ক্যান্ডিডেটের জন্য নৌকা হারে নাই, নৌকার সমস্ত বাংলাদেশের কৃতকর্মের জন্য নৌকা হেরেছে। আমি সেই কথাটা তারও আগে আমি যদি বলতে চাই যে নারায়ণগঞ্জের ব্যাপারটা বলেছে যে আওয়ামী লীগ হেরেছে, আইভি জিতেছে। তো এইখান থেকেই প্রমাণ হয় যে তারা নিরপেক্ষ, মিনিমাম যদি পার্টিসিপেট ইলেকশন হয় সেইখানে আমার মনে হয় যে মানে আজকে কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় একটা খবর আমরা অনেকেই পড়েছি যে ডিজিএফআইয়ের একটা রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছে। সেখানে লেখা যে কোনোভাবে হিসাব করে তারা দেখেছে, এটা আমাদের কথা না, হিসাব করে দেখেছে যে আগামী নির্বাচন যদি মিনিমাম সুস্থ হয় নৌকা 30-40টার বেশি আসন পাবে না এবং অনেক মন্ত্রী তাদের পদ হারাবেন, এমপিত্ব হারাবেন। এটা কিন্তু আমি বিএনপির একটা কথাও আমি বললাম না, আমিও পত্রিকা পড়ি, আপনারাও পড়েন, বা আমিও মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় পদচারণা আছে, আপনাদেরও আছে। সো এই জায়গা থেকে আমি বলছি। এবং আমরা যে এর আগে 2-3 বছর আগেও আপনারা যদি তাকিয়ে দেখেন যে গাজীপুরের যিনি আওয়ামী লীগের মেয়র ছিল, লোক হিসেবে সে মন্দ ছিল না, কিন্তু আওয়ামী লীগের কৃতকর্মের জন্য কিন্তু গাজীপুরে বিপুল ভোটে বিএনপি জিতেছে। শুধু তাই না, 5টা সিটি কর্পোরেশন দিয়ে কিন্তু অনেক কিছুই চিন্তা করা হয়। যেমন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে কিন্তু শুধুমাত্র আইভি এবং ওখানে 7 মার্ডার বা অন্য অ্যাসেট্রা ঘটনাগুলো যদি না ঘটতো, তাহলে কিংবা বিএনপি যদি আরও তার পুরানো কোনো ক্যান্ডিডেট দিতে পারতেন, তাহলে হয়তো বা ওটাও আমরা ছিনিয়ে আনতে পারতাম। তো সেই হিসেবে আমার কথা, ক্ষমতায় থাকলে অনেক কিছুই বোঝা যায় না। ওনারাও হয়তো ক্ষমতার দম্ভে অনেক কিছু ভুলে গিয়েছে, এটা সবারই হয়, একসময় বিএনপিরও হয়েছিল, সেটা কোনো কথা না। তবে ভোট যদি, সাহস যদি থাকে বর্তমান সরকারের, 5ই জানুয়ারি নির্বাচনের মতো না দিয়ে মিনিমাম পার্টিসিপেট নির্বাচন দিয়ে, এবং তার আগে আমি জিলুর ভাই একটা কথা বলতে চাই। আপনি দেখেছেন যে কিছুদিন যাবৎ আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু বারবার করে একটা কথাই উচ্চারণ করছেন প্রায় ইফতার পার্টিতে, সহায়ক সরকার, যাহাই নির্দলীয়, তাহাই নিরপেক্ষ, তাহাই তত্ত্বাবধায়ক, তাহাই সহায়ক সরকার। আমাদের যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা আমরা আশা করছি যে ইনশাল্লাহ এই বর্তমান ইলিগ্যাল সরকার এটা পূরণ করবে। 154 আসনের মতো দেবেন বলেছিলেন, সেটা আমরা এটা দিব। এখনো তো ইলেকশনের তো এখনো কথা চলছে, তো 5 বছর যাবতই এত তড়িৎ নির্বাচনের এত পদচারণা কোথাও দেখা যায় না। একমাত্র বাংলাদেশে এইবার দেখা গেল যে 13 সাল থেকে যে নির্বাচনের কথা শুরু হয়েছে এটা আর বন্ধ হয় না। সো সেই জায়গায় আমরা আশা করতে পারি যে বিএনপি, তো ঝামেলা আপনাদের মধ্যে বেশি লাগে, যে আগের থেকে এগুলো রিজলভ করতে পারলে দেশটা শান্তিতে থাকে, সময় পাওয়া যায়। আগে থেকে করলেও যে ঝামেলা যা হবার সেটাই হয়। আমরা দেখেছি অনেক দিনই তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র দেখলাম, ওই ঝামেলা যা তাই হয়, যারা মারা যাবার তারাই যায়। এক দল মিলে নির্বাচন করেছে, ইউপি নির্বাচন প্রায় বলা যায়, সেখানেও কিন্তু 144 জন নিহত হয়েছে, খুন হয়েছে, অপমৃত্যু হয়েছে। সো এই জায়গাটায় আমার মাইন্ড চেঞ্জ আমাদের যে পর্যন্ত না হবে, আমার মনে হয় সেই পর্যন্ত আমাদের এই সমস্যাগুলো থেকেই যাবে। আমি জানতে চাইছিলাম যে ভোটাররা কি ইস্যুগুলোকে বিবেচনায় নেবে আপনি ভোট দেওয়ার সময় আগামী নির্বাচনে আপনি মনে করেন, বা আওয়ামী লীগ থেকে বিএনপিকে কিভাবে আলাদা করবে এই জন্য যে বিএনপির সময় কখনো ব্যাংক ডাকাতি হয় না এইভাবে, অটো ব্যাংক ডাকাতি হচ্ছে। বিএনপির সময় যেমন ধরেন 1600 কোটি টাকা ব্যাংকের নিজস্ব মূলধন নাই যেখানে, সেটাকে সুদ করার জন্য জনগণের 1 লাখ টাকা এখন একটা রিক্সাওয়ালাও কষ্ট করে 2-4-10 মাসে ইনকাম করে ব্যাংকে রাখতে পারে তার জীবনের নিরাপত্তার জন্য। সেইখান থেকে টাকা তোলার জন্য আমার মনে হয় না যে এত একটা সরকার কিভাবে এটা চিন্তা করতে পারে, আমি জানি না। এমনভাবে যেমন ধরেন আপনি উন্নয়নের কথা বলে, আমি একটা উন্নয়নের কথা বলি, বাংলাদেশের পাশের দেশ, আমার প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সাথেই আমি তুলনা করছি। ইন্ডিয়ায় 1 কিলো ফ্লাইওভার তৈরি করতে সর্বোচ্চ খরচ হয় 88 কোটি টাকা, বাংলাদেশে সেইখানে হচ্ছে বর্তমানে 316 কোটি টাকা। মেট্রো রেল ইন্ডিয়ার খরচ হয়েছে সর্বোচ্চ 533 কোটি টাকা, সেখানে বাংলাদেশে ধরা হয়েছে 1102 কোটি টাকা। টানেলের জন্য ইন্ডিয়াতে সর্বোচ্চ খরচ হয়েছে 1200 কোটি টাকা, সেখানে বাংলাদেশে ধরা হয়েছে 2490 কোটি টাকা। আপনি মনে করছেন যে এই সব বিবেচনায় বিএনপিকে মানুষ, এই সব সমস্ত কিছু বিবেচনা, আপনি ধরেন যে আওয়ামী লীগের 2008 ইস্তিহারে কি ছিল, 10 টাকায় চাল দিব, ঘরে ঘরে চাকরি দিব,
বিনামূল্যে সার দিব। আজকে চালের দাম কত? মোটা চালের দাম 60 টাকা কেজি, যেটা বিএনপির সময় মোটা চাল 13 থেকে 17 টাকা এবং চিকন চালের দাম সর্বোচ্চ 23 টাকা ছিল। তো সেইখানে আপনি যদি আমি হিসাব করি এক চালের দাম, জনগণ কিন্তু অন্য কিছু বুঝে না, চাল ডাল লবণ মরিচ তেল, যে তেলের দাম বিএনপির সময় সর্বোচ্চ 58 টাকা ছিল, এখন সেই তেল আমরা 186 টাকা কেজি। কি হবে আশা করছেন আপনি? ফলাফল অবশ্যই বিপুল ভোটে। আমার মনে হয় যে যদি যদি বিবেক সমৃদ্ধ করে যদি নির্বাচনটা হয়, যে মিনিমাম 50% অনেস্টলি ভোট হয়, ফেয়ার ইলেকশন হয় 50%, সেইখানে বিএনপি, এটা ভীতকর ব্যবস্থা। আমি কখনোই চাই না বিএনপি 155-56 সিটের উপর কখনো পাক। আপনি চান না? আমি চাই না, কারণ গণতন্ত্র মজবুত হয়। গণতন্ত্র মজবুতের জন্য সবার অংশগ্রহণ জরুরি একান্ত। কিন্তু বিএনপি যে কত সিট পাবে, যেমন 2001 সালে আওয়ামী লীগের অত্যাচারের কারণে বিএনপি যেমন 220 সিটের উপরে পেয়ে গেছিল, ঠিক তেমন এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো কোনো লক্ষণ না। সেই হিসাবে আমি বলছি, আওয়ামী লীগ এত টর্চার করছে, এত অত্যাচার করছে, এত নিজের বিএনপি সব শেষ করে এখন নিজের দলের উপরই করছে। সেটা আমি একজন আওয়ামী লীগের ইলিউশন না, আমি একজন গণতন্ত্র মনা মানুষ হিসেবে অন্য দলটিকে থাকুক। আপনার আকাঙ্ক্ষা বোঝা গেল যে আপনি চান গণতন্ত্র শক্তিশালী হোক, তার জন্য আপনার দল একটা মানে রাজনীতিতে বা সংসদে একটা ভারসাম্য থাকুক। কিন্তু ফলাফল কি হবে বলে আপনি না, ফলাফল তো আমি বললাম যে এটা যে কি পরিমাণ ফলাফল হবে, এটা ম্যাসাকার হয়ে যাবে, এবং ম্যাসাকার হলে সেই এমন একটা ম্যাসাকার হবে আপনি ধারণা করছেন যেটা গণতন্ত্রকে আরো বিপদে ফেলে, আরো বিপর্যস্ত করতে পারে। বোঝা গেছে। মনিয়াপার চাহিদাটা খুবই হাস্যকর। মানে ইল্লিগাল গভর্নমেন্টের কাছ থেকে তারা কিছু দাবি দেওয়া পেশ করছেন, এবং ইল্লিগাল গভর্নমেন্ট তাদের দাবি দেওয়া গ্রহণ করবেন, এটা ওনারা আশা করেন কি করে? গভর্নমেন্ট যদি ইল্লিগাল হয় তাহলে আপনারা দাবি দেওয়া পেশ করেন কেন? এটা তো আপনাদের উচিত না। এটা নৈতিকতা বিরোধী কাজ। আপনি যদি আপনি যদি এতই কনফিডেন্ট থাকে নিজেদের প্রতি, তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, সংবিধান সম্মতভাবে নির্বাচন বাংলাদেশে হবে। কারণ অন্য কোনো যতই গণতান্ত্রিক দেশের উদাহরণ দেন কিনা, সেই কোনো দেশেই কিন্তু এরকম সহায়ক সরকারের কথা বলা নেই। বাংলাদেশে যখন আমি বলি আমার সময়, আপনার সময় আপনি বলেন, আমাদের দেশে যখন এখন ওই ব্যবস্থাটা নেই, এক সময় ছিল তত্ত্বাবধায়ক সরকারের বিধান, এখন সেই বিধানটি নেই। মহামান্য সুপ্রিম কোর্ট এটা বাতিল করেছেন এবং সংসদে সংখ্যাগরিষ্ঠের ভোটে এটি পাশ হয়েছে। সুতরাং এটা গণতান্ত্রিকভাবে পাশ হয়েছে, সেই সময় আপনারাও সংসদে ছিলেন। তো সুতরাং সেইটি একটি কথা যে আপনারা অগণতান্ত্রিক সরকার বলবেন, ইল্লিগাল গভর্নমেন্ট বলবেন, আবার সেই ইল্লিগাল গভর্নমেন্টের কাছে আপনাদের যত দাবি দেওয়া, তো আপনারা আসেন না, নির্বাচন হবে, আপনারা পার্টিসিপেট করেন, আপনারা সেখানে যেইভাবে বলছেন জয়লাভ করবেন, তারপরে আপনারা আবার একটা মানে কীভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আপনারা সংসদে মেজরিটি ভোটের ব্যবধানে করবেন, তখন আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা এখন যে ব্যবস্থাটা করেছি, আমরা সেই ব্যবস্থার মধ্যেই থাকতে চাই। কারণ সেই ব্যবস্থা এই জন্যই থাকতে চাই, আমরা চাই যে সবাই পার্টিসিপেট করুক। কিন্তু এর আগে যখন দেখেন গত সংসদের সময় যখন তারা সংসদে ছিল, নবম জাতীয় সংসদের কথা আমি বলছি, তখন কিন্তু তাদেরকে বলা হয়েছিল এই সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী যে সংসদ যদি মনে করে তাহলে আরও 2 বার তারা এই মানে সহায়ক সরকার, নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন করতে পারে। এখন তখনকার সংসদ কি মনে করেছিল? তখনকার সংসদে যে প্রধান বিরোধী দল ছিল বিএনপি, তারা কি কোনো প্রপোজাল দিয়েছিল? তারা তো প্রপোজালই দেয়নি। এবং তখন কেন মানবতা বিরোধী অপরাধীদের বিচার হচ্ছে, তারা ওটা নিয়েই ব্যস্ত ছিল এবং সরকারকে উৎখাতের পরিকল্পনায় তারা ব্যস্ত ছিল। তারা যদি গণতান্ত্রিক রাজনৈতিক দলই হবে, তাহলে কেন তারা সরকার উৎখাত করবে? তারা তো বলবে যে না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, জনগণ আমাদেরকে ভোট দেবে, সেই ভোটের জন্যই আমরা ক্ষমতায় যাব। কিন্তু উৎখাত করা, মানুষ পুড়িয়ে মারা, হ্যাঁ, এই যে এইভাবে দেশের সম্পদ নষ্ট করা, রাস্তার মানে গর্ত করে রাস্তাঘাট পরিবেশ সব কিছু ধ্বংস করে দিয়ে তারা মানুষকে মেরে গণকে হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তো গণহত্যাকারক যারা, তারা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? আমার কাছে এটা মাথায় আসে না। উনি আমাদের সময় ব্যাংক ডাকাতি বলেন, এটা একটা কমন একটা ল্যাঙ্গুয়েজ। ব্যাংক ডাকাতি, ব্যাংকে দুর্নীতির কথা যেটা হয়েছে সেটি যে বলেন, এটা কি বলতে পারবেন যে আওয়ামী লীগের ওই নেতাই করেছে? ব্যবসায়ীদের নানান সময় নানান কাশি, যারা বড় বড় ব্যবসায়ী, তাদের দলের ব্যবসায়ীরাও আছে, তারেক জিয়ার কাছে এখনো ব্যাংক অনেক টাকা পাবে। জনগণ তো দেখতে চাইবে যে বিচার করছেন কিনা, আপনার দলের না হোক। আমার তারেক জিয়া তো ব্যাংকের অনেক টাকা মেরে দিয়েছে। তারেক জিয়া একটা রাজ পরিবারের সন্তান, আমরা বলি তারা রাজকীয় পরিবারের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, রাষ্ট্রপতির সন্তান। তারেক জিয়া যদি ব্যাংকের থেকে এখনো তার সেই লোন যে নিয়ে সেটি ফেরত না দিয়ে থাকে,
তাহলে বাংলাদেশের অন্য ব্যবসায়ীরা যারা দুর্নীতি করাকে পছন্দ করে বা এই ধরনের মনে করে যে না, এই যেখানে প্রধানমন্ত্রীর ছেলে ব্যাংকে টাকা নিয়ে গায়েব করে দিতে পারে, সুতরাং আমরাও কিছুটা করি, এইরকম যে বাংলাদেশে হয়নি তা না, বিগত দিনে হয়েছে, বর্তমান হয়েছে। এই যে কালো টাকা সবাই বলে, কালো টাকা সাদা কোন গভর্নমেন্টের আমলে হয়নি? আমি সেদিন তো পড়লাম প্রথম আলো পত্রিকায়, এবং মাননীয় অর্থমন্ত্রী টোটালি হিসাব দিয়েছেন সংসদে যে এই গভর্নমেন্টের আমলে এত হয়েছে। সেটা দেখা যায় যে তত্ত্বাবধায়ক সরকার, যেটাকে আমরা বলি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007-8-এ ওই সময় সবচেয়ে বেশি কালো টাকা সাদা হয়েছে, ওই সময় বেশি বিদেশে অর্থ পাচার হয়েছে। এবং তারপরে সেকেন্ড পজিশনে ছিল বিএনপির আমলের সরকার 2005 থেকে 2006, ওই সময়ে বেশি কালো টাকা সাদা হয়েছে এবং বেশি অর্থ সেকেন্ড পজিশনে আছে বিএনপি, তখন বিদেশে পাচার করে। তারপরে এখন যদি পর্যায়ক্রমে বলা হয় যে এই আমলেও কিছু হয়নি, আমলে যেগুলি হয়েছে সেগুলি তো আপনারা দেখছেন শুধু ব্যাংকের টাকার জন্য না, যে কোনো বিষয় হোক, আপনার যে কোনো অন্যায় অনিয়ম হোক, আমাদের মানে সরকারের যারা আছেন, যারা সংসদ সদস্য আছেন, তাদেরকেও কিন্তু বিচারের কাঠগড়ায় যেতে হচ্ছে। একটা দেখেন হত্যা মামলা, একজন সংসদ সদস্য টাঙ্গাইলের এখন পর্যন্ত জেলে আছেন। আমাদের কক্সবাজারের এমপি, তাকে জেল খাটতে হয়েছে। আমাদের অন্যান্য এমপিরা দেখেন, আমাদের নানান বিতর্কমূলক কর্মকাণ্ড বা বক্তব্য দেওয়ার জন্য আমাদের একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে এবং দলের প্রাথমিক সদস্যপদ পর্যন্ত আমরা বাতিল করেছি। এবং আমাদের সময় এই যে কাল্পনিক যে পদ্মা সেতু নিয়ে যে নাটক করেছিল ওই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়া, যে করেছিলেন যে বাংলাদেশে এবং পদ্মা নদীর উপরে যাতে কোনো ব্রিজ না হতে পারে, এবং সেই জন্য তারা বিশ্ব ব্যাংকের সঙ্গে যে ষড়যন্ত্র করেছিল সেটি তো এখন ওপেন সিক্রেট, এবং সেটি হিলারি ক্লিন্টনের সহযোগিতায় তারা কিভাবে করেছিল এখন কিন্তু বিশ্ববাসী জানে। এবং সেই পদ্মা সেতুতে যদি কোনো গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দলের নেতা নিজের দেশের এত বড় একটা ফান্ড, এত বড় একটা প্রজেক্ট, যেটি কিনা দক্ষিণবঙ্গের 21টি জেলার মানুষকে রিলিফ দিতে পারতো, এই যে ঈদের সময় কত ভোগান্তি, কত যাতায়াতের জন্য কত রকম খরচ, এটি থেকে মানুষ মুক্তি পেত, সেই একজন গণতন্ত্রের এমন একজন নেত্রী যিনি কিনা শুধুমাত্র নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং শেখ হাসিনাকে বিপদে ফেলার জন্য বাংলাদেশে যে ফান্ড দিয়েছিল বিশ্বব্যাংক, সেই ফান্ডকে প্রত্যাহার করে নেওয়া যাওয়া হলো মিথ্যা অজুহাত দিয়ে। যে অজুহাত দিয়েছিল তারা, তখন অনেকে বলেছিল পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। আমাদের অনেক দেখেন প্রধানমন্ত্রীর ও মাননীয় উপদেষ্টারা পর্যন্ত দুদকের কাছে তাদেরকে জবাবদিহি করতে হয়েছে, আমাদের সচিবরা জেল খেটেছে। এরকম উদাহরণটা দিতে পারবে? বাংলাদেশ তো যেমন আপনি দুর্নীতি বলেন, দুর্নীতি দমন কমিশন আছে কিসের জন্য? দুর্নীতি আছে দেখেই, সেটা সব সরকারের সময় ছিল, বিশ্বের প্রতিটি দেশেই আছে দুর্নীতি দমন কমিশন। আবার ইন্টারন্যাশনাল যে দুর্নীতি দমনের যে ইয়েগুলা কি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেন, বা এই দুর্নীতি দমনগুলো নিয়ে দুর্নীতি নিয়ে যারা কাজ করেন, সে প্রতিষ্ঠানগুলো আছে কেন? কারণ বিশ্বে দুর্নীতি আছে, সেই জন্য আছে। সুতরাং বাংলাদেশ তো বিশ্ব থেকে আলাদা কোনো একটা দ্বীপ না, যে বিশ্বের বাইরে কোনো একটা দ্বীপ, এখানে দুর্নীতি নাই, কোনো কিছু নাই। তাহলে ওনারা যে 75 সালের পরে যে বিএনপি এবং এরশাদ সরকারের সময় যারা 23টি বছর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়নি, তাদের সময় দুর্নীতি হলো কেন? তাদের সময় বিদ্যুৎ উৎপাদন হলো না কেন? তাদের সময় শিক্ষার হার বাড়লো না কেন? তাদের সময় খাদ্য ঘাটতির দেশে পরিণত হলো কেন? তাদেরকে কেন, তাদের অর্থমন্ত্রী কেন বিদেশে বলতেন, আমাদের দেশে ওর বক্তৃতায় বলতেন যে আমাদের কঙ্কালসার মানুষ না দেখলে বিদেশের সাহায্য আসবে না। আমরা তো সেই সাহায্য থেকে অনেক ঊর্ধ্বে। এখন আমাদের দেখেন টোটাল বাজেটের মাত্র কত অংশ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। আমরা কিন্তু বেশিরভাগ আমরা আমাদের দেশের নিজস্ব কর আরোহণের উপরে আমাদের বাজেট তৈরি হচ্ছে, আমরা সেভাবে খরচ করছি। সুতরাং আমরা শুধু গণতান্ত্রিক বলবো, অগণতান্ত্রিক আচরণ করব। গণতান্ত্রিক বলবো, সংসদে যাব না, নিজেরা যখন ক্ষমতায় থাকবো তখনও সংসদে যাব না, নিজেরা যখন ক্ষমতায় থাকবো তখন সংসদীয় কমিটি গঠন করব না। তাহলে হোয়াট ইজ গণতন্ত্র? জি, যে আমার যে সমস্যাটা সেটাই আমি অন্যকে যদি বলি, তাতে এর চেয়ে দুঃখজনক বোধহয় আর কিছু নাই। কারণ যারা 300 দিন 400 দিন সংসদকে বর্জন করেছেন, হরতাল দিয়েছেন, জ্বালাও পোড়াই করেছেন, 28শে অক্টোবরের কথা বোধহয় বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না। যেভাবে সাপ মারার মতো মানুষকে মৃত্যু নিশ্চিত করার পরে দাঁড়িয়ে মৃতদেহের উপর উল্লাস করেছেন, তাদের মুখে বড় বড় কথা মানায় না। আর ব্যাংক ডাকাতির কথা, ব্যবসায়ীরা কারা সেটা কথা না, আমার কথা হলো আইনের শাসনটা কোথায় আছে। বাংলাদেশ ব্যাংক কি ব্যবসায়ীরা ডাকাতি করে? আমি জিল্লুর ভাই বলতে চাচ্ছি, বাংলাদেশ ব্যাংক কি কোনো ব্যবসায়ীরা ডাকাতি করতে পারে? বাংলাদেশ ব্যাংক তো সমস্ত ব্যাংকের ব্যাংক। আজকে 800 কোটি ওখান থেকে চলে গেছে, কয় টাকা ফেরত এসেছে? এবং আমরা 1 মাস পরে জানতে
পেরেছি, কার কাছ থেকে, বিদেশি একটা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের দেশে টাকা লুপাট হয়েছে, এবং সেই ডাইরেক্টররা কোথায় এখন, কে কোথায় কেমন অবস্থায় আছে আমরা কখনোই তদন্ত হয়, তদন্তের কোনো রিপোর্ট পাই না। তা উনি বলেছেন তারেক রহমান ব্যাংক থেকে লোন নিয়েছে। প্রত্যেকটা ব্যবসায়ী ছোট হোক বড় হোক, তারেক রহমান একজন ছোট ব্যবসায়ী ছিলেন, ছোট ব্যবসায়ী হিসেবে ডান্ডিতে সর্বোচ্চ 50 কোটি টাকা লোন নিয়েছিলেন। সেই তারেক রহমানের লোনের পরিমাণ তো 0.0050টা শূন্য দেওয়ার পরে 1% সন্দেহ, অনেক বেশি। আপনি সময় বললেন আপনি তো সেই জায়গায় যদি আপনি বলেন যে ইল্লিগাল সরকারের কাছে দাবি দেওয়া, আপনি বলেছেন যে করা ঠিক না। ইল্লিগাল সরকার তো এরশাদও ছিল 9 বছর। দাবি দেওয়া কিন্তু দিন যখন যাচ্ছে, চেয়ারটা লিগ্যাল হোক ইল্লিগাল হোক, সে চেয়ারে বসে আছে, দাবি দেওয়া তার কাছ থেকে করেই তাকেই উৎখাত করে তারপরে তার এরশাদের সময়টা যদি আমরা বন্ধ করে দেই, বা আপনারাও বলেন জিয়াউর রহমানের সময় যদি বন্ধ করে দেন, সেই সময়টা, সেই দিনটা কিন্তু ফেরত আসবে না। সো দ্যাট ইল্লিগাল সরকারই হোক আর লিগ্যাল সরকারই হোক, তার কাছ থেকে আমরা কিভাবে আমাদের আন্দোলনটাকে সফল করব, কিভাবে আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছবো, সেটা কিন্তু আলোচনা, সমালোচনা এবং যে পন্থা অবলম্বন করে হোক সেটা করতে হয়, সেটা আপনিও ভালো করে জানেন। আর মানবতা বিরোধী অপরাধের কথা আপনি বলেছেন, বিএনপি কখনোই মানবতা বিরোধী অপরাধ নিয়ে কোনো কথাই বলে নাই, এবং না বলাতে কি করেছেন আপনারাই নিজেই বলেছেন। আপনারা কেন এটা নিয়ে কথা বলছেন, আপনাদের ভূমিকা কি, ইত্যাদি ইত্যাদি। আসলে আপনারা সব বিষয়ে কথা বলতে পারেন। যে জিনিসটা বিচারের অধীনে, বিএনপি বিচারের প্রতি শ্রদ্ধাশীল, যে বিচারটা প্রহসনমূলক বিচার, তখন কিন্তু বিএনপি প্রহসনের কথা বলেছে যে এখানে ফাঁকফোকর আছে। বাট বিচার যখন হয়েছে, আমরা সবসময় আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আজকে এমন একটা সরকার থাকে যে সরকারের প্রধান বিচারপতি নিজেই বলেন যে বিচার ব্যবস্থার উপর সরকার হস্তক্ষেপ করছে, বিচার বিভাগ এই দেশে স্বাধীনতা পায়নি, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হচ্ছে। আজকে সংবিধানের কথা যারা এত কথায় কথায় বলছেন যে সংসদ যদি মনে করে, সংবিধান যদি মনে করে, তো সংবিধানে কি লিখে আছে যে ইল্লিগাল একটা সরকার থাকতে পারে? সংবিধানে কি লেখা আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে? সংবিধানে কি লেখা আছে গুম খুন করে সারা দেশ ধ্বংসের পথে নিয়ে যেতে পারে? সংবিধানে কি লেখা আছে যে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করতে পারে? সংসদে কি লেখা আছে যে এক একটা এমপির 107% পর্যন্ত তার সম্পদের পরিমাণ বৃদ্ধি হতে পারে প্রতিটা সংসদে? সংবিধানে কি এও লেখা আছে যে 154 এমপি বিনা ভোটে পাশ করার পরে সেই সংসদটা চলতে পারে? আমার কথা হলো যে কোথায় আছে, কোন পয়েন্ট আছে, আপনি যদি আমাকে বলতে পারেন। আপনি একজন সাবেক সংসদ সদস্য, আমি শ্রদ্ধার সাথে আপনাকে বলছি, সংবিধানে কি এও লেখা আছে যে আগাম বা পরিবর্তন সরকারের যে কোনো সময় জনগণের জন্য আইন, জনগণের জন্য সংবিধান, জনগণ যদি চায় তাহলে অনেক কিছুই হতে পারে। জনগণ যদি চায় সংবিধান চেঞ্জ হতে পারে। সংবিধান আমাদের সুবিধার জন্য, সংবিধান কোনো একদম আল্লাহ প্রদত্ত কোনো জিনিস না যে এটা কখনোই চেঞ্জ করা যাবে না। সো আমি আমার পছন্দ মতো সংবিধানকে বেছে নিলাম, অপছন্দটা কেটে দিলাম, এটা তো হতে পারে না। আর আগুন সন্ত্রাস নিয়ে আপনি কথা বলেছেন, আগুন সন্ত্রাস, আপনার মনে আছে নাজমা আপা যে কিছুদিন আগে একজন জেলা পরিষদ চেয়ারম্যান মেহেন্দিগঞ্জের, বরিশালে, উনি কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছেন যে আগুন সন্ত্রাস কে করেছেন, কিভাবে মনোনয়ন পেয়েছেন, কয়টা গাড়ি পুড়িয়েছেন, কার গাড়ি পুড়িয়েছেন, কয়জন মানুষ মেরেছেন। এরপরে কিন্তু ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এরপরে কিন্তু আর বলার প্রয়োজন পড়ে না যে এই আগুন সন্ত্রাসের হোতাগুলো কারা। যখন যেখানে ধরা পড়েছে, সেই নরসিংদী, সেই চাঁপাইনবাবগঞ্জ, সেই ঢাকা, সেই চিটাগাং ধরা পড়েছে, দেখা গিয়েছে যে আওয়ামী লীগের আত্মীয় স্বজনরাই ধরা পড়েছে। জঙ্গিবাদের কথা বলেন আপনারা, যখন যেখানে ধরা পড়ে তার জ্ঞাতি গোষ্ঠী আওয়ামী লীগের আছে, এটাও কিন্তু ধরা পড়ছে। সো দ্যাট একটা দেশের মানুষ হিসেবে আসেন কথা বলি, আপনার ওখানেও খারাপ থাকতে পারে, আমার ওখানেও খারাপ থাকতে পারে। খারাপের জন্য যদি শাস্তি সমান হারে হয়, তাহলে কিন্তু আজকে দেশের এই রাজনীতির এত অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিটা হয় না। আপনি কিছুক্ষণ আগে শিক্ষার কথা বললেন যে ডিজিটালাইজড। আজকে যদি একজন এই দেশের সরকারকে যদি 1000 বার ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়, কখনো 40 বছর পরে যদি এই দেশের জামাতের বিচার হতে পারে, আরও অনেকের বিচার হতে পারে, হয়তো একদিন এটাও আমরা দেখবো, হয়তো ততদিন বেঁচে থাকবো কিনা জানি না। আজকে শিক্ষা ব্যবস্থা যে অবস্থায় করেছেন, আজকে যে ছেলেটা পরীক্ষা দেয় না সেও গোল্ডেন জিপিএ পায়। আজকে টিচারদের উদ্বুদ্ধ করা হচ্ছে কিভাবে নকল সাপ্লাই দিয়ে কিভাবে ভালো রেজাল্ট করতে হয়, কিভাবে স্কুলগুলো উপরের দিকে থাকতে হয়। আজকে শিক্ষা ব্যবস্থা এতই ডিজিটালাইজড হয়েছে যে ছাগল গাছে উঠে অলরেডি আম খাওয়া শুরু করেছে, মেয়েদের উন্নয়ন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এই ডিজিটালাইজডের কথা আপনি বলছেন যে ওই যে গতবার 96 to 2001-এ
আপনার ডিজিটালাইজডের মানিক যে ডিজিটালাইজডের জন্ম দিয়েছিল, আপনি যদি তার সমাপনী টানেন আমার কিছু বলার নাই। কিন্তু আপনি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলবেন, শিক্ষামন্ত্রীর উপরও আপনি কথা বলবেন যে আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় আছে। যে কোনো পরীক্ষায় একটা পরীক্ষা শুরুর আগে নকল সব প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। সেটা কোনো চাকরির বিষয়ে হোক, সেটা কোনো আপনার ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারই হোক, যে কোনোটায়। তো যে শিক্ষা মন্ত্রণালয় তার নকল রোধ করতে পারে না, যে শিক্ষা মন্ত্রণালয় তার ছাগলকে গাছে উঠায় পানি খাওয়ায়, যে শিক্ষা মন্ত্রণালয় আপনার মনে করেন যে প্রত্যেকটা প্রশ্নপত্র ফাঁস রোধ করতে পারে না, একটা হোতা বের করতে পারে না, সেটা নিয়ে আপনি ডিজিটালাইজের এত অহংকার করছেন। এই অহংকার যদি আপনি করেন তাহলে আপনার ওইটাই বলতে হবে যে ডিজিএফআই রিপোর্টটা যেটা, যে আপনি বুঝতেছেন যে আপনি অনেকগুলো পাবেন, এটা সবসময় সবার ক্ষেত্রেই হয়। ওই চেয়ারটা মানুষকে অন্ধ করে দেয়। সেই অন্ধত্ব থেকে বের হন। আমি মনে করি যে দেশটা আপনাদেরও, দেশটা আমাদেরও। সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে কথা বলতে চাই যে হ্যাঁ, এটা ভুল, এটা শুদ্ধ, এটা উচিত না। আর যাই হোক, আপনি শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড বলে আমি খুব দুঃখ পেলাম নাজমা আপা, আপনি অনেক ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। আপনি নিজেও হয়তো বা মনের অন্তত ঘরের মধ্যে হলেও আপনি কষ্ট পান যে এটা কি হচ্ছে। সেই জায়গায় এটা বলা ঠিক না। আপনি যখন ব্যাংক নিয়ে কথা বললেন যে ব্যাংকের সব ব্যাংক গেল হাজার হাজার কোটি টাকা, আপনি বুঝেন যে লক্ষ লক্ষ কোটি টাকা। শুধু তাই না, আপনার উন্নয়নে এত 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 উন্নয়ন যে সেই উন্নয়নের সব টাকা হুন্ডি হয়ে আজকের পত্রিকাগুলো দেখেন, আজকের যে কথা বলছি আমি, সেইখানে যে সোনা এবং হুন্ডি বিনিময় হচ্ছে, সমস্ত বাংলাদেশি হুন্ডি দিয়ে লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে যাচ্ছে। আপনি যদি এই পাচার হওয়াকে ডিজিটালাইজড বলেন, আমি আপনাকে আমার কিছু বলার নাই। আচ্ছা, উনি ওই যে আগুন সন্ত্রাসের কথা আমি বলেছিলাম, উনি ওই যে পটুয়াখালীর একজন আমাদের আওয়ামী লীগের নেতার উদাহরণ দিয়ে বললেন যে উনি বলেছেন যে আরেকজন নেতার কথা যে তারা আগুন দিয়েছিল বাসে। তা ওনাদের মওদুদ সাহেব তো বিশাল বই লিখেছেন বিএনপির সময়কার, তাদের যে দুর্নীতি, তাদের যে ভাবনের পার্সেন্টেজ, এবং তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে একগুঁয়েমি, হ্যাঁ, এবং দেশ বিরোধী চিন্তাভাবনা, তার জন্য যে বিএনপির পতন হয়েছে, তাহলে এটা তো নিশ্চয়ই 100% সত্য কথা। এখন এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত হয়ে কী বলেছে সেটি তো একটু যদি উদাহরণ তারেন, তো ওনাদের ভিতরে এরকম অনেক নেতারা আছেন। ওই যে মারপিটের দৃশ্য দেখেন যে অমুকে পিটায় মারছে, ওই কিছুদিন আগেও তো দেখলাম বিএনপি 2 গ্রুপে কিভাবে একটা ছেলেকে কিভাবে 10টা ছেলে মারছে। আজকেও দেখলাম এটা তো সব বাংলাদেশে ক্ষেত্রে বলেন আমাদের, এটা তো রেগুলার একটা বিষয় যে অনেক সময় মারামারি হয়, গ্রামে গ্রামে মারামারি হচ্ছে, চর দখল করা নিয়ে মারামারি হচ্ছে, নিজেদের সঙ্গে মানে যেটা বিরোধ সেটা যখন মাথাচাড়া দিয়ে ওঠে সব সংগঠনে এটা হয়। এটা নিয়ে খুব আরেকজনকে সমালোচনা করে বাবা নেওয়া কোনো সুযোগ নাই, যদি না সেই দল যে প্রকৃতপক্ষে যদি তারা এত ডিসিপ্লিনড হয়ে থাকে যে না তাদের দলে এরকম কোনো কিছুই হয় না, তাদের দলের স্থায়ী কমিটির সদস্য তারা যদি নিজেরা বই লিখতে পারেন যে ব্যারিস্টার মওদুদ আহমেদ যে আমাদের দলের নেত্রী এরকম, তার ছেলের কুকীর্তি, নেত্রীর কুকীর্তির জন্য দলের ভরাডুবি হয়েছে, তাদের কাছ থেকে আবার আমাদের দল সম্পর্কে কথা শোনানো, এটা আমি মনে করি এটা খুবই হাস্যকর। ডিজিএফআই রিপোর্ট ওনারা কোথায় পেয়েছেন ওনারাই জানেন, ওনারাই ভালো বলতে পারবেন। এটা ওনারা ফেসবুকে অনেক কিছুই আসে, সোশ্যাল মিডিয়াতে অনেকের নামে অনেক কিছু আসে, অনেকের মানে যেটা আমরা জানি না, দেখা গেল ভিতরে খুঁজে দেখলাম কিছুই না, একটা রিপোর্ট বের করে দেয়। তো ফেসবুকের রিপোর্ট নিয়ে আপনি নির্দিষ্ট একটা তথ্য নিয়ে বা ডিজিএফের ওই রিপোর্টটা যদি আপনার কাছে থাকে সেটি আপনি জনগণের সামনে তুলে ধরতে পারতেন। ফেসবুকের একটা কথা, ফেসবুকে তো কতজনের নামে কত কিছু আছে, আমাদের কত নেতার নামে, বিএনপির কত নেতার নামে ইউটিউব খুললে কত কিছু পাওয়া যায়, তাহলে ওটাকে আমরা বিশ্বাস করব? নিশ্চয়ই না। না, এটা বিশ্বাস করব না। আমি বলি, আপনি পরে বলেন। সেইটা এরকম তো দেখবেন ইউটিউব খুললে আমাদের কত নেতার নামে কত কিছু, বিএনপির কত নেতার নামে কত কাহিনী, সেটা তো আমরা বিশ্বাস করব না, কারণ এটা অনেক কিছু মেক করা যায়, অস্বীকার করতে পারবেন না, সব মেক করা যায়, কিন্তু এটা নিয়ে ফেসবুকে আর ডিজিএফআই এর মতো একটি আমাদের রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান নিয়ে এইভাবে আমার মনে হয় কথা বলাটা ঠিক না, এবং তারা আদৌ এটা তাদের রিপোর্ট ফাঁস হয়েছে কিনা এখন যদি ওনাকে প্রশ্ন করে আপনি কোথায় জানলেন, তাহলে তো উনিই বিপদে পড়বেন। আমি তো বললামই আমি যেখানে জেনেছি। বিএনপি নাকি বলেছে যে বিএনপির মানবতা বিরোধী যখন অপরাধীর বিচার হয় ওনারা কোনো কথা বলেননি। কেন কথা বলেননি? পাকিস্তানকে খুশি করার জন্য বলেননি। কেন কথা বলেননি? ওনারা বলেছেন যাদের বিচার হচ্ছে, যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তারা নাকি রাজবন্দী। বেগম খালেদা জিয়া উত্তরবঙ্গে একটি জনসভায় বলেছিলেন এবং নাম করে যে মুজাহিদ, তারপরে সাকা চৌধুরী, তারপরে নিজামি, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে কারণ তারা রাজবন্দী।
তারা কোনো মানবতা বিরোধী অপরাধ করে নাই। তো ওনারা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা প্রমাণিত এবং যাদেরকে ইতিমধ্যেই যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তাদের পক্ষ নিয়ে ওনারা জনসভায় বক্তৃতা দিতে পারেন। তাদের হরতালকে সমর্থন করতে গিয়ে ওনারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতির সঙ্গে ওনারা দেখা করতে পারেন না, যে আমাদের একজন মানবতা বিরোধী অপরাধীর বিচার হওয়ার পরে জামাত হরতাল দিয়েছিল, বিএনপি সমর্থন দিয়েছিল, যার কারণে বিএনপির নির্দিষ্ট একটি বেগম খালেদা জিয়ার নির্দিষ্ট একটি প্রোগ্রাম থাকা সত্ত্বেও সোনারগাঁয়ে সেটা দেখা করতে যেতে পারলেন না। তো ওনারা এরপরে ওনারা কী করলেন, পাকিস্তানের পার্লামেন্টে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে পার্লামেন্টে বক্তৃতা হলো, আমাদের বাংলাদেশকে বিষোদ্গার করা হলো। উনি যদি দেশপ্রেমিক রাজনৈতিক দল হবেন, আমার দেশের বিচার ব্যবস্থা কি হবে, আমরা কাকে ফাঁসি দিব, আমার সুপ্রিম কোর্ট সেটা ঠিক করবে, আমার সর্বোচ্চ আদালত সেটা ঠিক করবে। আমার বিচার ব্যবস্থা নিয়ে কেন পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের মতো দেশ, যারা আমাদের আমরা যাদেরকে হত্যাকারী বলি, তারা আমাদের সমালোচনা করলো, তারা পার্লামেন্টে আমাদের বিরুদ্ধে বিল পাস করলো, আর বেগম খালেদা জিয়া এটাকে গণতান্ত্রিক দেশ বলে, তারা মুক্তিযোদ্ধার দল বলে, তারা একটি প্রতিবাদ পর্যন্ত করলো না। এবং তারা হচ্ছে এই যে আমাদের দেশের যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো পাকিস্তানি আর্মিরা এবং তাদের দোসররা, তখন যে এই গণহত্যার যে নেতৃত্ব দিয়েছিল সেই জেনারেলকে যখন মৃত্যুবরণ করলেন, বেগম খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন, তার প্রতি তিনি সমবেদনা পত্র পাঠালেন। তো এইটি তো এটা ওনারা যদি বলেন যে না, এটা কি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে? আমাদের দেশের সংবিধানে কি আছে? আমাদের এই যে প্রজাতন্ত্রের যে ব্যাখ্যাটা দেওয়া আছে সংবিধানে, সেখানে আগেই তো আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়গুলির কথা বলা আছে। তা আমাদের দেশে কোনো রাজনৈতিক দলকে যদি রাজনৈতিক দল হয় এবং তাকে যদি রাজনীতি করতে হয়, আমাদের দেশের মূল আদর্শ, আমাদের সংবিধানের যে মূল বিষয়গুলি, সেইগুলিকে মাথায় রেখে রাজনীতি করতে হবে। তার এন্টি কোনো কাজ করে সাধারণত বাহবা নেওয়া গেল, মানুষ কিন্তু একসময় ঠিকই চেনে। 23 বছরে বাংলাদেশের ইতিহাস একবার অনেক পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন সেই ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে। সত্য ইতিহাস মানুষ এখন জানে। 23টি বছর আমাদের নতুন প্রজন্মকে, পুরো 2টি প্রজন্ম, প্রায় 2 যুগ মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছিল মিথ্যা এবং বিকৃত ইতিহাস দিয়ে। মানুষকে এখন সেই ইতিহাস জানে না। এখন কি বাংলাদেশে শুধু ইতিহাসটা কি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ? বাংলাদেশ ইন্টারন্যাশনালি বিভিন্ন আপনার লড়াইটা মিথ্যার সঙ্গে মিথ্যার হচ্ছে না মিথ্যার সঙ্গে সত্যের হচ্ছে, কি মনে করেন আপনি? সত্যের লড়াই হচ্ছে মিথ্যার সঙ্গে, এবং সেখানে সবসময় সত্য টিকবে। এবং আমাদের দেশের যুদ্ধ, এটা তো শুধু আমাদের একার বিষয় না। আমার যারা সরাসরি যুদ্ধ করেছেন, যারা যুদ্ধ পর্যবেক্ষণ করেছেন, দেশি বিদেশি সবাই তো এটা জানেন। কারণ আপনি রাতারাতি হঠাৎ করে বলে দিলেন যে আমি যুদ্ধের অমক, আমি যুদ্ধের তমক। একটা লোক হঠাৎ করে এসে 27 তারিখে ড্রামের পরে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর পক্ষের স্বাধীনতার একটা ঘোষণাপত্র পাঠ করলো, তখন উনি, এখন বাংলাদেশে এতদিন বলা হলো উনি ঘোষক, তো ওনাকেই তো অসম্মান করা হলো। কারণ উনি তো নিজের ওই জীবদ্দশায় কখনো বলেননি যে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সুতরাং ওনরা যাকে পুঁজি করে রাজনীতি করতে চায়, কিছু সংখ্যক ওনরা বলেন ওনার দলে অনেক মুক্তিযোদ্ধা, কিছু সংখ্যক ব্যক্তিকে মাথায় সামনে রেখে ওনরা পিছনে বাংলাদেশের বুকে ছুরি মারতে চান, 30 লক্ষ শহীদের আত্মত্যাগের কথা অস্বীকার করতে চান, মা বোনদের ইজ্জতের যে বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা সেটিকে অস্বীকার করতে চান, ওনারা মানবতা বিরোধী অপরাধীদেরকে সহযোগিতা করতে চান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের সঙ্গে নিতে চান, রাজাকারদের পুনর্বাসন করতে চান। সেই দলকে বাংলাদেশের আর যাই বলুক মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে। আরেকটি বিষয় আমি কি বলবো, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা সপক্ষ দিয়েই ওনারা বেঁচে আছেন। আপনার জন্য শেষবারের মতো এই জন্যই যে যুদ্ধের সময় ওনারা কেউই ছিলেন না, প্রথম জন থেকে শুরু করে জেলে ছিলেন, তাদেরকে তেমন কেউই ছিলেন না। তাজউদ্দিন আহমেদ ছাড়া আমি বড় বড় নেতা যারা সামনের সারির নেতা, তাদের আপনি দেখেন যে সামনের সারির নেতা কয়জন ছিলেন। তো তাদের চেতনা নিতে হবে, কারণ চেতনা তো চেতনা মনে করি আমার মতো আপনার মতো আমি জিল্লুর ভাই, বাট আমি তো জিল্লুর না, আমি জিল্লুর ভাইয়ের মতো হতে চাই, এটাই নাম চেতনা। তো চেতনা নিয়ে তারাই ব্যবসা করে যারা সরাসরি ছিল না রণাঙ্গনে। রণাঙ্গনে যারা ছিলেন তারা সবাই জানে। আমি নিজেও বলি সেই দিনের জিয়াউর রহমান অখ্যাত একজন মেজর ছিলেন, কিন্তু পরবর্তীতে যদি এই জিয়াউর রহমান যদি রাষ্ট্রপ্রধান না হতেন তাহলে কিন্তু তারাই দলে টানতেন, তাদেরই বড় বড় গল্প করতেন অনেকের মতো। কিন্তু রাষ্ট্রপ্রধান হয়েই যত সমস্যা হয়েছে, কারণ সেই সময় যিনি আর্মি প্রধান ছিলেন, সেই সময় যিনি সব বাহিনীর প্রধান ছিলেন, 3 বাহিনীর, তাদেরকে কিন্তু তাদের দলেই নেওয়া হয়েছে। এবং 15ই আগস্টে ঘটনার সময় যিনি প্রধান ছিলেন উনিও কিন্তু তাদের আর্মি প্রধান ছিলেন, উনিও কিন্তু দলেই আছেন। শুধুমাত্র দোষ যত উপপ্রধানের, যত জিয়াউর রহমানের। আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে পাকিস্তান নিয়ে এত কথা বলে, পাকিস্তান একটা দেশ,
পৃথিবীর অন্য অন্য দেশ, তবে পাকিস্তানের সঙ্গে আমাদের জন্য পৃথিবীর অন্য দেশের তুলনা হলো পাকিস্তান বাংলাদেশ আগে এক ছিল, একটা দুঃখজনক যুদ্ধের মাধ্যমে কঠিন বাস্তবতা মেনে নিয়ে আমরা ডিভাইডেশন হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, আমাদের ফ্রিডম এসছে। এই জন্য আমরা পাকিস্তানকে অন্য চোখে দেখি, যে চোখটা আর সাধারণ দেশের মতো না। কিন্তু আমরা যখন এটা দেখি যে 72-73-এর দিকে যখন আমরা দেখেছি যে সেই ভুট্টোকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে বাংলাদেশে আনা হয়েছে, এবং যুদ্ধ চলাকালীন আমরা অনেক সময় দেখেছি যে পাক বাহিনীর গাড়ি দিয়ে অনেকখানি গিয়েছেন, অনেকেই মাসোহারা নিয়েছেন পাক বাহিনীর কাছ থেকে। আমরা কিন্তু সেগুলো কিন্তু ইতিহাসের বাইরে কিছু না, বিকৃত করতে করতে এখনও যেটুকু ইতিহাস আছে, ইতিহাস সেই কথাটাই বলে। এবং চীন আজকে এই সরকারের এত পক্ষের লোক, যাকে নিয়ে কোনো কথাই বলা হয় না, 15ই আগস্টের পরেই কিন্তু চীন ম্যান্ডেট দিয়েছিল বাংলাদেশকে, আর আগে কিন্তু দেয় নাই। সো স্বীকৃতিটা তো যে এর আগে কিন্তু দেয় নাই। কিন্তু দেখেন কি আশ্চর্য যে আমেরিকার সাথে অনেকেই বলে যে এই যে অনেক কিছু জড়িত, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষেও ছিল চীন। হ্যাঁ, তো বিপক্ষে তো ছিলই, শুধু ছিলই না, একমাত্র সর্বশেষে আমার মনে হয় যে উনারা স্বীকৃতিটা দিয়েছেন। তো সেই চীন এখন এত বড় বন্ধু হয়ে গেল শত্রুকে। আমি আর আপনি একই দেশের নাগরিক, একই সাথে 3 বেলা ভাত খাই, একই রকম করে আমরা চলাফেরা করি, একই শাড়ি পরি বা পাঞ্জাবি পাজামা পরি, আমরা আমাদের শত্রু। আমরা পারলে একজন আরেকজনকে কেটে 2 ভাগ করি, আমরা কিন্তু তাদেরকে নিয়ে কোনো কথা বলি না। তো এই জায়গাটা থেকে যদি আমরা আবারও সরতে না পারি, যেমন ধরুন উনি বলেন যে তারেক রহমান তো অনেক কিছু করেছেন, দেখেন আজকে নবম জাতীয় সংসদে আপনার একজন অর্থমন্ত্রী 4000 কোটি টাকাকে নিয়ে বলেছেন যে 4000 কোটি টাকা তো কিছুই না। অথচ আপনি দেখেন ওনারা যদি বলতে পারে যে তারেক রহমানের 100-200 কোটি টাকার কোনো মামলা আছে, যদি বলতে পারে, হ্যাঁ সুদ হয়ে 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 যদি সেটা, ওনাদের তো একটা মানে কমিশনার, একটা মেম্বার, একটা ইউপি চেয়ারম্যান যেটা শত শত কোটি নিয়ে কারবারি করে, তারা তো কারবারির জন্যই আসছে, সব কিছু বাংলাদেশে নিয়ে যাও বিদেশে, শুধু আমার চেয়ারটা রেখে যাও। আমি ওনাকে প্রথমেই 2টা প্রশ্ন করেছিলাম যে কুলদীপ নায়ার যে কথাটা বলেছেন উনি উত্তর দিতে পারেন নাই। আমি মেট্রো রেল, কুলদীপ নারায়ণ তো মানে টানেল মেট্রো রেল বিদেশে আপনাদের বন্ধু যারা আপনাদের প্লিজ ভারতের এবং যে কথাটা বললো যে বিদেশের তথ্য এইসব ছাড়া তারা নির্বাচনে কিভাবে জিতলো? কোনোখানে নির্বাচনই হয় না, 154 আসন নির্বাচনই হয় না, কোথাও কোথাও গরু ছাগল ভেড়া মোষ শিয়াল কুকুর ঘুমিয়েছিল, এটা আমরা টেলিভিশনে দেখেছি, আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমেই দেখ। তারপরে ওনারা বলে ওনারা মানে চোরের মার বড় গলা। আমি এছাড়া আর আমরা কি বলতে পারবো যে ওনারা যেভাবে কথা বলে মনে হয় যে বিএনপি একটা উচ্ছিষ্ট দল, বিএনপি কোনো কাজ করে না, বিএনপি কিছুই না। বিএনপি যদি কিছুই না হয় তাহলে এত ভয় কিসের? এত ভয় কিসের? সারাদিন ওনারা ঘুম থেকে উঠে শুরু করে ঘুমাতে যাওয়ার আগে শেষ করে বিএনপি, এবং স্বপ্ন দেখেও মাঝে মাঝে বিএনপি করে। তো এই বিএনপি এত কিছুর পরেও কিন্তু বিএনপিকে ভাঙতে পারে নাই। আমি 10 বছরও বলতেছি, থামিয়ে দিয়েছেন আমার মনে আছে, বিএনপিকে ভাঙতে পারে না, এবং বিএনপি সবশেষে একসাথে থাকবে, এটাই স্বাভাবিক, এটাই আমরা চাই। কাই মনোবাক্যে ইনশাআল্লাহ বিএনপি আমরা যত কষ্ট হোক আমরা একসাথে থাকবো। উনি বলেন বিএনপিকে কেন মানুষ ভয় পায়, তা মানুষ ভূত দেখলে কেন ভয় পায়? শয়ন স্বপনে ভূত দেখলে, খালেদা জিয়ার চেহারাটা ভূতের মতো, দত্ত দানব দেখলে যেভাবে ভয় পায় মানুষ, দত্ত দানব দেখলে যে এরা মেরে ফেলবে, সেই জন্য মানুষ তাদেরকে ভয় পায় না। উনি বললেন যে মুক্তিযুদ্ধকালীন সরকার মানে ওই কথা বলেন, তখন কেউ ছিল না, তখন একমাত্র জিয়া রহমান একজন মেজর ছিল, পাকিস্তানের পক্ষে ছিলেন, সোয়াত জাহাজে উনি অস্ত্র নিয়ে আসছিলেন পাকিস্তানের পক্ষে, সেই তখন উনি এসে কেউ ওনাকে চেনে না জানে না, উনি বাংলাদেশের পর্যন্ত ওনার যখন জানা নাই, উনি এসে একটু তত্ত্ব দিল, সেই তত্ত্বের উপরে মানুষ নির্ভর করলো এবং যুদ্ধ করলো। তো উনি আসলে, আমি জানি না, উনি একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি জানি, উনি জানে যে মুক্তিযুদ্ধকালীন সময়ে একটি সরকার গঠিত হয়েছিল, মুজিবনগর সরকার। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেটি হচ্ছে মন্ত্রিসভা ছিল, এবং সেই সরকারটি বৈধ এই জন্য ছিল কারণ তখন যে নির্বাচিত গণপ্রতিনিধিরা মিলেই কিন্তু এই সরকারটি গঠন করেছিল। তখন বঙ্গবন্ধু পাকিস্তানের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন, সুতরাং ওনার ক্ষমতা ছিল, ওনারই যোগ্যতা ছিল, এবং ওনার জনগণ ওনাকে সেই ম্যান্ডেট দিয়েছিল যে পাকিস্তানের বিপক্ষে যে উনি যে স্টেপ নিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এবং ওই যুদ্ধকালীন যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল সব কিছু কিন্তু নিয়ম মাফিক হয়েছিল। এখন সেই যুদ্ধকালীন সরকারের জিয়া রহমান 27 তারিখের পরে
একজন বেতনভুক্ত কর্মচারী ছিল বা বেতনভুক্ত একজন মেজর ছিলেন, যিনি তাকে প্রথমে একটি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে তার এটা তো কিছু আমরা স্বীকার করি না। অনিয়মের কারণে, তার কিছু এই সমস্ত পাকিস্তান পন্থী কিছু কাজ কর্মকাণ্ডের কারণে জেনারেল উসমানী তাকে ডাউন প্রমোশন, যেটাকে বলে ডাউন করে তাকে জেড ফোর্সের সেটা না, বলেন যে তাকে কেন স্বাধীনতার একজন ঘোষণা দেওয়ার যে- কারণে তাকে যে ডাবল down ডিমোশন করে দেওয়া না, হয়। হ্যাঁ, না না, তাকে কিন্তু সরাসরি যুদ্ধ পরিচালনা উনি করেননি, উনি কোনো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি। ফোর্স করা হয়েছিল হ্যাঁ, উনি- ডাউন না প্রমোশন। জেড ফোর্সটা এমনিই হয়েছে। জেড না না, ফোর্সটা উনি নিশ্চয়ই কখনো আওয়ামী সরাসরি লীগের কোনো যুদ্ধ নেতার করেননি। নামে ছিল। উনি এস ফোর্স হয়েছে, বরঞ্চ কে ফোর্স হয়েছে। জেড ফোর্সটা আওয়ামী লীগের নেতার নামে ছিল, তখনকার ঠিক একজন না? সামরিক বাহিনীর একজন প্রধান জেনারেল বেগ ওনাকে চিঠি লিখেছিলেন যে জিয়া রহমান, ইউ আর ডুইং ওয়েল, ইউর ওয়াইফ অ্যান্ড কিডস আর ওয়েল, মানে ও তাদের কাছে খুব ভালো যাচ্ছে, সুতরাং গো অ্যাহেড, আপনার কাজ আপনি করে যান। সেই দলিলও তো বেরিয়েছে। সুতরাং এটা জিয়া আপনার রহমান কাছে ক্ষমতা, আমরাও তো সরাসরি বলতে একজন পারি, পাকিস্তানের আমরাও তো অনুচর বলতে ছিলেন, পারি যে পাকিস্তানের হেলিকপ্টারে পক্ষে চড়ে উনি তো কাজ কত করেছেন লোকই কত এবং জায়গায় গিয়েছে, কত বঙ্গবন্ধুকে হসপিটালে হত্যার গিয়েছে, পরেও না? উনি পাকিস্তান হেলিকপ্টারে পন্থী চড়ে হয়ে কাজ মাসে করেছেন। মাসে প্রতি উনি মাসে টাকা সেই নিয়েছে, মুক্তিযোদ্ধাদের 1500 হত্যা করেছেন, 1500 বেছে টাকা বেছে করে নিয়েছে মুক্তিযোদ্ধা রুপি, অফিসার, সেটা সেনা নিয়েছে তো অফিসারদেরকে তখন। উনি জিয়া রহমান ফাঁসি দিয়েছিলেন। শেষ করতে হবে আমাকে, আপনার সময় আমি বলিনি, শেষ করতে হবে। মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের জিয়া রহমান ফাঁসিতে ঝুলিয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিকে উনি ডিফিকাল্ট করেছিলেন। উনি নিজে এককভাবে ক্ষমতা, বন্দুকের জোরে আপনি ক্ষমতা নিশ্চয়ই দখল জানেন করেছিলেন আর্মিদের একটা এবং নিজস্ব সেইভাবে rules and উনি দেশ regulation করেন। আছে। উনি- আর্মিদের rules ওনার and এবং regulation ওনার এর দলের মধ্যেই এখনো করেছে। যে ভাবধারা, সেটি কি একবারও কেউ মনে করবে যে এটা বাংলাদেশি কোনো ভাবধারা? ওনার পাকিস্তান পন্থী এখনো রয়ে গেছেন। সেখান থেকে আপনি ওনাদের মনে করেন অস্থি বিএনপিকে মজ্জা বেরিয়ে এবং আসতে ওনাদের হবে। চিন্তা জি, চেতনায় অনেক ওনারা পাকিস্তানের পক্ষেই কাজ করেন। সুতরাং পাকিস্তানের পক্ষের একটি রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের, বাংলাদেশের আপনারা যে জনগণের ইন্ডিয়ার পক্ষে কোনো সারাদিন উন্নয়ন কাজ করতে করেন, পারে আমরা কি নাই একবারও বলি? এবং অনেক ভবিষ্যতেও ধন্যবাদ পারবে না। দিলফার চৌধুরী মনি এবং নাজমা আক্তার। আমরা চাই না কেউ পাকিস্তানপন্থী হোক কিংবা কেউ ভারতপন্থী হোক, সবাই বাংলাদেশপন্থী হোক এবং মিলেমিশে সবাই চলেন। তারা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা করবেন। তবে দুজনের কথার মধ্য দিয়ে একটি জিনিস বেরিয়ে এসছে যে একজন মনে করেন নিশ্চিতভাবে তারা জিতবেন, তবে জিতলেই হলো এবং জিতবেন সেটি আগের মতো সেরকম কোনো ভাবধারণা যে একচেটিয়াভাবে জিতবো, অন্যরা পাত্তা পাবে না বা 2/3 আসন অন্যজন মনে করেন যে 2/3 আসন বাংলাদেশের জন্য আসলেই ক্ষতিকর। তিনিও চান না, তিনি বলছেন যে তার দল 2/3 আসন পাক, সেটি চান না। কারণ আমরা দেখেছি যে অতীত দিনগুলোতে দুটো দলই 2/3 আসন পেয়েছে এবং তার পরিণতি খুব একটা সুখকর হয়নি। কাজে এটি একটি ইতিবাচক দিক। মূল কথা হচ্ছে যে গণতন্ত্রকে সুসমৃদ্ধ করতে হবে, শক্তিশালী করতে হবে এবং এই জায়গায় পরমত সহিষ্ণুতা, সহমর্মিতা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। অতীত নিয়ে অনেক বিতর্ক হয়তো করা যাবে, কিন্তু সেগুলো একাডেমিক বিতর্কের মধ্যে থাকুক, সেগুলো কোনো অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ না হোক, এটি আমাদের প্রত্যাশা। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।